এইচএসসি ব্যাচ 2026 পরীক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের অনেকেরই প্রায় সমস্যা দেখা যায় যে কপিকল সম্পর্কিত অঙ্কগুলা, যে এখানে যে ত্বরণ বাড়ি করতে বলে, যে কিভাবে বাড়ি করতে হবে, মানে এরকম সম্পর্কিত অনেকের আমি খেয়াল করছি অনেকের সমস্যা আছে, বা অনেকে বলো যে এই জায়গায় বুঝি না বা কিভাবে ত্বরণটা বাড়ি করতে হয়। তোমাদের যে তোমরা যে মডেল কোশ্চেনগুলো কিনো বা ওখানে দেখো যে ওখানে সলিউশনটা অন্যরকম ভাবে দেওয়া আছে, কিন্তু তুমি বুঝতেছো না সূত্রটা কিভাবে হচ্ছে। এখন দেখো, আমরা আজকে আশা করি আমাদের এই ক্লাসটা করার পর তোমাদের কপিকল সম্পর্কিত আর কোনো মানে সমস্যা থাকবে না। এখন খেয়াল করো, কপিকল সম্পর্কিত অঙ্কগুলো সাধারণত বোর্ড কোশ্চেনগুলোতে সাধারণত 2-3টে টাইপের আসে। এর মধ্যে 2টা টাইপ সবথেকে বেশি মানে বেশিবার এসেছে। তো আমরা ওই 2টা টাইপটাকে সহজে কিভাবে সমাধান করা যায় তা আমরা আজকে দেখব। এখন দেখো, কপিকল সম্পর্কিত অঙ্কগুলোতে সাধারণত 2টা বস্তু, 3টা বস্তু বা একটা বস্তু এরকম ক্ষেত্রে দেখা যায়। সাধারণত 2টা বস্তুর যে অঙ্কগুলো ওগুলা বেশিবার আসে। এখন খেয়াল করো, কপিকল সম্পর্কিত অঙ্কগুলোতে সাধারণত এইদিকে ত্বরণ বাড়ি করতে বলে, এখান থেকে ত্বরণ বাড়ি করতে বলে, যে ত্বরণ কিভাবে বের করবে, ত্বরণের সূত্রটা কিভাবে হবে। এখন খেয়াল করো, এখানে আমরা এই কপিকলটাতে দেখো, এখানে আমার 3টা বস্তু দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের 5 কেজি বরের একটা বস্তু এদিকে আছে, এদিকে উপরে 2 কেজি বরের, এই তলের উপর 2 কেজি বরের একটা বস্তু আছে, আর এইদিকে আমাদের 6 কেজি বরের একটা বস্তু আছে। মনে রাখবা, প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে তার ওজন অনুসারে আকর্ষণ করে, অর্থাৎ যার ওজন যত বেশি হবে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ তত বেশি হবে, পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বল তত বেশি হবে। এখন খেয়াল করো, আমাদের এখানে এখানে এটা হচ্ছে 6 কেজি ভরের, এটা হচ্ছে 5 কেজি ভরের, এটা হচ্ছে 2 কেজি ভরের। এখানে দেখো, এটা তো একটা তলের উপরে আছে, তার মানে এটার উপরে পৃথিবীর আকর্ষণটা কাজ করে না, যেটা তলের উপরে আছে এটাতে আকর্ষণ বল কাজ করে না। কিন্তু এই 2টা বস্তু দেখো পৃথিবীর দিকে ঝুলন্ত অবস্থা আছে, অর্থাৎ এটা পৃথিবীর কেন্দ্রের দিকে, এই 2টা বস্তুর ক্ষেত্রে অর্থাৎ এই বস্তু আর এই বস্তুর ক্ষেত্রে একটা আকর্ষণ বল কাজ করে। তো ওজনের আমরা সূত্র জানি, একটা W = mg। W কি mg, অর্থাৎ mg ভরে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে mg ওজনে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এখন দেখো, আমরা বলছি যে যার ওজন যত বেশি হবে তার কেন্দ্রের দিকে আকর্ষণ বল তত বেশি হবে। এখন তোমরা আপাত দৃষ্টিতে খেয়াল করো, এটা 6 কেজি বরে, এটা 5 কেজি বরে, তোমরা বলো এখানে কোনটার আকর্ষণ বল বেশি হবে? নিশ্চয়ই এটার আকর্ষণ বল বেশি হবে। এখন দেখো, আকর্ষণ বল বেশি হওয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে সুতা আছে, সুতার একটা টান বল কাজ করে, আর এটার ক্ষেত্রে একটা সুতো আছে, এটার একটা টান বল কাজ করে। এখন দেখো, আমরা কার্যকর বলের সূত্র জানি, আমরা কার্যকর বলের সূত্র তোমরা ঘর্ষণ বলের দেখছো, এখানে কার্যকর বল ইকুয়াল টু প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল বাদ দিয়ে আমাদের কাজটা করতে হয়। এখন দেখো, এটার ক্ষেত্রে সেম, আমরা এখানে কার্যকর বলের ক্ষেত্রে এখানে আমাদের বাধাদানকারী বল কোনটা? বাধাদানকারী বল হচ্ছে সুতার টান, এটার ক্ষেত্রে সেম হচ্ছে সুতার টান। এখন খেয়াল করো, এখানের মধ্যে আমরা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের এখানে সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আমরা কার্যকর বল বাড়ি করতে চাই, অর্থাৎ প্রথম বস্তু এটাকে আমরা ভর ধরে নিব m1, কি ধরে নিব? যেটার ভর বেশি ওটাকে তোমরা ভর m1 ধরে নিবা। m1 ইকুয়াল টু এটা 6 কেজি দেওয়া আছে। এখন দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা কার্যকর বল বাড়ি করি, অর্থাৎ এটার ক্ষেত্রে কার্যকর বল, অর্থাৎ প্রথম বস্তুটা যদি আমরা F1 ধরে নিই, F ধরে দিই বা F1 ধরে নিই, ইকুয়াল টু আমরা জানি কার্যকর বল F ইকুয়াল টু কার্যকর বলের পরিবর্তে দেখো, কার্যকর বলের সূত্র কি? প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল, ওটা হচ্ছে। এখন খেয়াল কর, প্রযুক্ত বল এখানে তো যেহেতু প্রযুক্ত বল কোনো কিছু দিই নেই, কিন্তু এখানে একটা জিনিস কাজ করে, কি? ওজন কাজ করে। ওজনটা কাজ করে না? ওজনটা কি? ওজনটা হচ্ছে mg। তার মানে বলছি, যেটার ওজন যত বেশি পৃথিবীর কেন্দ্র কর্তৃক আকর্ষণ বল বেশি। এখন খেয়াল করো, এটার ওজন বল বেশি, ওজন বেশি, ওজন বেশি হওয়ার কারণে তার আকর্ষণ বলটা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বলটা বেশি, টান বল কম। তার মানে এইটার ওজন থেকে যদি আমরা টান বল, অর্থাৎ এটা টান বলকে আমরা সুতার টানটাকে T1 ধরি, T1টা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কার্যকর বল, সেটা হচ্ছে আমাদের কার্যকর বল। যেহেতু এটা প্রথম বস্তু, এটাকে আমরা ভর m1 ধরে নিই। এখন দেখো, কার্যকর বলের একটা সূত্র জানি আমরা, ma, কার্যকর বল F equal to ma, তাহলে আমরা m1a ধরে নিই, আর এটার পরিবর্তে m1g minus t1। তোমরা এটাকে ধরে নিবে 1 নাম্বার সমীকরণ, এটাকে ধরে নিবা 1 নাম্বার সমীকরণ। এবার দেখো, প্রথম বস্তুটা তো আমাদের শেষ, এটা হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে।
এখন আমরা যদি দ্বিতীয় বস্তুটার দিকে খেয়াল করি, আমাদের এটা হচ্ছে তৃতীয় নাম্বার, এটাকে ৩ নাম্বার বস্তু ধরবে। এটা প্রথম, তারপর যেটা আছে এটাকে দ্বিতীয় নাম্বার বস্তু, এটাকে তৃতীয় নাম্বার বস্তু। এখন আমরা যদি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে খেয়াল করি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, এখন আমাদের দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে খেয়াল করে এখানে ভর হচ্ছে ৫ কেজি। তার মানে এইটার যে ওজন যে mg, এটা হচ্ছে নিচের দিকে কাজ করবে। আর এখানে হচ্ছে সুতার টান হচ্ছে, আমরা সুতার টানটাকে T2 ধরে দিই। এখন দেখো এই সুতাটা এটার সাথে সংযুক্ত হয়ে এদিকে, অর্থাৎ বস্তুটা এইদিকে আসে, এইদিকে নামবে, এদিক থেকে এদিকে নামবে। এখন দেখো বস্তুটা যদি এইদিকে নামে, এদিকে যদি ওজন বল বেশি, তার মানে সুতাটা এদিক থেকে উপর দিকে উঠবে, এদিক থেকে উপর দিকে উঠবে। এখন দেখো তাহলে তার ওজনের তুলনায় সুতার টান বেশি, তার ওজনের তুলনায় যে আমাদের বাধাদানকারী বল অর্থাৎ সুতার টানটা বেশি, এদিকে সুতার টানটা কম, ওজন বেশি, যার কারণে বস্তুটা নিচের দিকে নামে, সুতার টান কম, অর্থাৎ বাধাদানকারী বল কম হওয়ার কারণে ওজন অর্থাৎ mg থেকে T1টা বাদ দিলাম। কিন্তু এই বস্তু এটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমাদের ওজন কম কিন্তু সুতার টান বেশি। কেন বেশি? কারণ এই দিক থেকে বস্তুটা যখন এদিকে নামবে, বস্তুটা এদিকে নিচে না নেমে নিশ্চয়ই এটা উপর দিকে যাবে, এদিকে আসবে। তবে এইদিকে আসার কারণে এখানে আমাদের সুতার টান বেশি। তাহলে এখানে আমাদের কার্যকর বল, আমরা দ্বিতীয়বার কার্যকর বল না লিখি, আমরা F2 = দেখতে পারি এখানে যেহেতু সুতার টান বেশি, তার মানে এটা হবে T2 মাইনাস M2G হবে। কেন M2G হবে? আমরা আবারও বলতেছি, এখানে আমাদের বস্তুর ওজন অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বলটা কম, সুতার টান বেশি। সুতার টান কেন বেশি? কারণ বস্তুটা যেহেতু এই সুতা আর এটা একসাথে আছে, তাহলে বস্তুটা এইদিকে নামার কারণে বস্তুটা এইদিকে উপরের দিকে উঠবে, এদিকে উপরের দিকে উঠার কারণে এখানে সুতার টান বেশি, বস্তুর ওজন কম কাজ করে। এখন আমরা ওই আবার আগের মতো কার্যকর বল F2 এর পরিবর্তে লিখতে পারি M2A = লেখা যায় T2 মাইনাস M2G। এটা হচ্ছে আমাদের ২ নাম্বার সমীকরণ। এখন খেয়াল করো, আমাদের ৩ নাম্বার বস্তু যেটা দেওয়া আছে, অর্থাৎ তৃতীয় নাম্বার বস্তু যেটা দেওয়া আছে, এটার ভর হচ্ছে দেওয়া আছে ৩ কেজি। এখন দেখো এটার ক্ষেত্রে তো কোনো ওজন বল কাজ করে না, শুধুমাত্র টান বল কাজ করে, টান বল কাজ করে। অর্থাৎ এখান থেকে এই সুতাটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে T2। তার মানে বস্তুটা যখন এইদিকে নামে, এখানে সুতার T1টা বেশি, সুতার টান T1 বেশি, T2 কম। তাহলে আমরা এটার ক্ষেত্রে যে কার্যকর বলটা নির্ণয় করব, অর্থাৎ তৃতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা কার্যকর বলটা নির্ণয় করি, অর্থাৎ আমাদের F3 নির্ণয় করি, এখানে সুতার টান T1 বেশি হবে, T2 কম হবে। আমরা তাহলে এটা কার্যকর বলার সূত্র কি? বাধাদানকারী বল যেটা, অর্থাৎ T1 থেকে T2টা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কার্যকর বল। তাহলে আমরা ওই সেম আগের গুলোর মতো F3 পরিবর্তে লিখতে পারি M3A = T1 মাইনাস T2। দেখো আমাদের ৩টা সমীকরণ আমরা পাই গেলাম। আমাদের প্রথম ১ নাম্বার সমীকরণ হলে আমাদের কি M1A = M1G মাইনাস T1, দ্বিতীয়টা হচ্ছে আমাদের এটা, এবং ৩ নাম্বার হচ্ছে এটা। এখন তোমাদের এখান থেকে সাধারণত ত্বরণ বের করতে বলে, তোমাদের যে বোর্ড বিগত বছর। এবার দেখো আমাদের যেহেতু আমরা এখন ৩টা সমীকরণ পাই গেছি, ৩টা সমীকরণ তুমি এবার কি করবা? ৩টা সমীকরণকে যোগ করে দিবা, যে সমীকরণ ১, ২ ও ৩ যোগ করে পাই। দেখো আমাদের এখানে অঙ্কটা হয়তো একটু বড় হইতে পারে, কিন্তু আমাদের সহজভাবে মানে বোঝার জন্য এটা সহজভাবে এটা হচ্ছে একমাত্র ওয়ে। এখন আমরা কি করব? সমীকরণ যে ৩টা সমীকরণ পাচ্ছি, তাহলে ১ যোগ ২ যোগ ৩ করে পাই। মানে আমরা যে ৩টা সমীকরণ পেলাম আলাদা আলাদাভাবে, আমরা ৩টা সমীকরণকে যোগ আকারে লিখে নেব। এখন দেখো আমাদের ১ নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল? ১ নাম্বারটা হচ্ছে সমীকরণ ছিল যে M1 - A = M1G - T1। M1A, ২ নম্বর সমীকরণ হচ্ছে M2A = এই মানটা পাইছি, ৩ নম্বর হচ্ছে M3A। আমরা এই ৩টাকে যোগ আকারে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? M1A প্লাস M2A প্লাস M3A। একই রকমভাবে আমরা ওই অংশটাতে যোগ করতে পারি। আমাদের প্রথম অংশ ছিল কি M1G মাইনাস T1, আমাদের এই অংশের জায়গা হইতেছে না, আমরা নিচে দিয়ে লিখতেছি বাকিটা, প্লাস আমাদের ওখানে ছিল সুতার টান বেশি, সুতার টান বেশি ছিল না, তাহলে আমাদের এখানে হবে প্লাস T2 মাইনাস কি হবে M2G, আর ওখানে ছিল আমাদের কি প্লাস T1 মাইনাস T2 ছিল। তাহলে আমাদের ৩টা সমীকরণকে এখন যোগ আকারে লিখলাম। এখন দেখো যোগ আকারে লেখার পর আমাদের প্রথম অংশটা দেখো M1A M2A প্লাস M3A, এই ৩টা অংশ থেকে আমরা যদি একটা A কমন নিয়ে নিই, A কমন নেওয়ার পর আমরা লিখতে পারি M1 প্লাস M2
প্লাস M3। আর এই অংশটার দিকে খেয়াল করো, এই অংশে আমাদের কী হয়, এই অংশে -T1 প্লাস T1 কাটাকাটি যায়, প্লাস T2 মাইনাস T2 যদি আমাদের কাটাকাটি যায়, আমাদের এই অংশটা থাকে আর কি M1G মাইনাস M2G, কী থাকে M1G মাইনাস M2G। এখন দেখো আমাদের দরকার ত্বরণ বাই করা। সাধারণত তোমাদের যে অঙ্কগুলো আসছে ওখানে বেশিরভাগ অঙ্কগুলোতেই বলা হয় যে ত্বরণ নির্ণয় করো। এই অংশটা থেকে কী নির্ণয় করতে বলছে, ত্বরণ নির্ণয় করতে বলছে। দেখো আমরা ত্বরণ নির্ণয় করে যদি এইটাকে রাখি, পুরা মানটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই আর এখানে যদি আমরা দুইটা থেকে একটা জি কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারি M1 মাইনাস M2 বাই আর M1 প্লাস M2 প্লাস M3, এটাকে আমরা নিচে আসি এখানে ভাগে আকারে লিখে দেখতে পারি M3। এখন দেখো তোমরা শুধু তোমাদের প্রশ্নে থাকা যে ভরগুলো দেওয়া থাকে শুধু ওই ভরগুলা বসালে তোমরা খুব সহজেই এখান থেকে ত্বরণ নির্ণয় করতে পারো। এটা হচ্ছে আমাদের ঘর্ষণবিহীন তলে আমাদের দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা কীভাবে ঘর্ষণযুক্ত তল থেকে আমাদের ত্বরণ বাইর করতে হয় আমরা দ্বিতীয় নম্বর ভিডিওতে ওগুলো দেখবো। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।